আসসালামু আলাইকুম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নতুন লেকচারে সবাইকে স্বাগতম। আজকের যে লেকচারটি সেটা হচ্ছে লেকচার 0 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কোর্সটার কোর্স ওভারভিউ সম্পর্কে আমি আজকে ডিসকাস করব। সো শুরু করা যাক। প্রথমে ডিসকাস করি কোর্স ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। সো আমার এই কোর্সে কি কি টপিক থাকতে পারে বা ইন দিস কোর্স হোয়াট ইউ উইল বি লার্নিং। প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন কনসেপ্টস, টার্মিনোলজি এবং অ্যাপ্লিকেশন এরিয়া নিয়ে আমরা ডিসকাস করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এবং কেন ইউজ হয় এবং এই কোর্স রিলেটেড বিভিন্ন টার্মিনোলজি যেগুলো আমরা ইউজ করি সেগুলো সম্পর্কে জানবো এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেকগুলা অ্যাপ্লিকেশন এরিয়া আছে সেইগুলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই কোর্সে। এই অ্যাপ্লিকেশন এরিয়া একেকটা বিশাল বিশাল রিসার্চ ফিল্ড বলতে পারেন বা সাবডোমেইন বলতে পারেন। সেই সব সাবডোমেইন নিয়ে আবার আমরা ডিসকাস করব এই কোর্সে। তারপরে ডিসকাস করব যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা একটা প্র্যাকটিক্যাল একটা সায়েন্স। যখনই কোনো প্র্যাকটিক্যাল কাজ করা হয় তখনই কিছু ইথিক্যাল ইস্যুস আছে, তারপরে ইথিক্যাল কনসার্ন আছে, কনসিডারেশন আছে যেগুলো আমাদেরকে জ্ঞানে নিয়ে আসতে হবে। সো সেসব সম্পর্কেও আমরা আলোচনা করার চেষ্টা করব। তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সায়েন্সের ফিউচার কি হইতে পারে এটা নিয়েও আমরা ডিসকাস করার চেষ্টা করব। প্রতিটা কোর্স কমপ্লিট করতে আমাদের আগের থেকে কিছু নলেজ থাকা লাগে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কোর্সটি সেটা ওয়ান অফ দ্য মোস্টলি রিসার্চ বেসড কোর্স। সো এটার অনেক প্রিরিকুইজিট থাকে, যেমন আপনাদের যদি স্ট্রং নলেজ অফ ম্যাথমেটিক্স মানে কম্পিউটার সায়েন্সের ম্যাথমেটিক্স সম্পর্কে আইডিয়া থাকে তাহলে খুব ভালো হবে এটা পড়তে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি খুব ভালো কমান্ড থাকে তাহলে এই কোর্সটা ইজি হবে। আর অ্যালগরিদম বুঝতে পারেন, বুঝতে পারলেই আমার এই কোর্সটা আমার পারা সম্ভব। তারপরে ডিসকাস করব যে দেখানোর চেষ্টা করব যে কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড কোম্পানিস আছে যেগুলার বিজনেস স্ট্র্যাটেজি পুরোপুরি এআই রিলেটেড। ফর এক্সাম্পল একটা কোম্পানি আছে নুরো। আপনারা যদি এই লিংকে যান nuro.ai, এখানে দেখবেন যে নুরো যে কোম্পানিটা সেটার বিজনেস কনসেপ্টটা কি, সেটা হলো যে তারা সেলফ ড্রাইভিং কার নিয়ে বিজনেস করতেছে। ঠিক আছে, তারা সেলফ ড্রাইভিং কার নিয়ে বিজনেস করতেছে। কেমন সেই বিজনেস স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে তারা পাঠাও ডেলিভারি, যেমন আমরা হচ্ছে ডেলিভারিতে একটা মানুষ ইউজ করতেছি, সেই মানুষটা একটা মানে কোম্পানির একটা অ্যাড্রেস থাকে, ওইখান থেকে প্রোডাক্টটা নিয়ে সে কোনো কাস্টমারের বাসায় সেই প্রোডাক্টটা দিয়ে আসে। আর এই নুরো যে কোম্পানিটা তারা কি করতেছে, তারা সেলফ ড্রাইভিং কিছু কার বানাইছে, সেটা মানুষকে রিপ্লেস করতেছে। এই মাঝখানে যে পাঠায় ডেলিভারি ম্যানটা আছে, ডেলিভারি ম্যান রিপ্লেস করে তারা একটা কার পাঠাচ্ছে, ওই কারটা একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে প্রোডাক্ট বা গুডস ওগুলা পাঠায় দিচ্ছে। সো এটা একটা বিশাল নেক্সট লেভেল রিসার্চ ফিল্ড বলতে পারেন, এরকম প্রজেক্ট যারা করে নেক্সট লেভেলের কাজ। তারপরে আসতেছি, আমরা এই নামটা এখন অহরহই শুনছি, টেসলা। Tesla is famous for electric cars, and those electric cars are also self-driving cars. Automated driving এটাও এআই বেসড ড্রাইভিং বলতে পারেন। ঠিক আছে, তারা হচ্ছে শুধু টেসলা কোম্পানি গাড়ি নিয়ে রিসার্চ করাটা মানে ইলন মাস্কের যে কোম্পানিটা সেটা আরো অনেক কিছু নিয়েই রিসার্চ করে। এটার মধ্যে একটা প্রোডাক্ট হচ্ছে টেসলা। টেসলা হচ্ছে এআই বেসড কার তৈরি করে, এআই বেসড ইলেকট্রিক কার তৈরি করে যেটা একা একা ড্রাইভ করতে সক্ষম এবং তার অনেকগুলো ইন্টেলিজেন্ট বিহেভিয়ার আছে এর মধ্যে। তারপরে যে
যে বিজনেস স্ট্র্যাটেজি ইউজ করে সেটা হচ্ছে এআই বেসড বিজনেস স্ট্র্যাটেজি ইউজ করে, সেটা হচ্ছে লেমোনেইড। লেমোনেইড হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানি। এখন আপনারা বলতে পারেন যে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিরকম সম্পর্ক। এই কোম্পানির যে বিজনেস স্ট্র্যাটেজি, সেখানে ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনারা দেখবেন যে কাস্টমার রিসার্চ করা লাগে। কাস্টমার রিসার্চ করা লাগে, ধরেন হচ্ছে আপনার বাংলাদেশে ঢাকা এরিয়ার আপনি কিছু কাস্টমারের ইন্স্যুরেন্স করাইতে চান, ঠিক আছে? এখন আগের প্রথাগতভাবে যদি ইন্স্যুরেন্স করানো হতো তাহলে ইন্স্যুরেন্সের কিছু আহ, লোক থাকতো, প্রতিনিধি থাকতো। প্রতিনিধিগুলা কারো বাড়ি বাড়ি যেয়ে আস করতো যে আপনাদের বাড়িতে 30 বা 40-এর বেশি বয়স আছে নাকি কর্মক্ষম ব্যক্তি, তাদের ইন্স্যুরেন্স করানো উচিত, এরকম করতো। আর লেমনেড কিভাবে তাদের বিজনেস প্ল্যানিংটা করতেছে, তাদের বিজনেস প্ল্যানিংটা ওরকম মানুষগুলা ইউজ করে না, তারা হচ্ছে এআই বেসড বিজনেস প্ল্যান করতেছে। কিভাবে? তারা বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্ট রিসার্চ করতেছে, তারপরে হচ্ছে মানুষের ইন্টারনেট ইউসেজ রিসার্চ করতেছে, রিসার্চ করে তারা টার্গেট করতেছে যে তাদের প্রসপেক্টিভ কাস্টমার এই লোকটা হইতে পারে, ঠিক আছে? তখন তাদের কোনো অফার বা কোনো মেইলের মাধ্যমে তারা তাদের কাস্টমারটা পেয়ে যাচ্ছে। সো এটাও একটা এআই এর রিসার্চের একটা ফসল, লেমোনেড যে কোম্পানিটা বলতেছি। সো নুরো, টেসলা, এআই এগুলা বাদেও অনেক এখন এআই বেসড কোম্পানি আছে। যেমন আপনাদের ছোটখাটো কি বলবো, ছোটখাটো সব এআই বেসড কোম্পানিগুলাও এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতেছে। ফর এক্সাম্পল, আপনি ফেসবুকে একটা বিজনেস পেজ খুললেন, ঠিক আছে? বিজনেস পেজে আপনার বিজনেস ইনফরমেশন গুলা কিন্তু অটোমেটেড চ্যাট সার্ভিসের মাধ্যমে বিজনেস ইনফরমেশন গুলো আপনি প্রোভাইড করতে পারেন, ঠিক আছে? ওই চ্যাট সার্ভিসটা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই একটা সাবডোমেইন, যে সাবডোমেইনকে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর আন্ডারে রাখার চেষ্টা করি। তারপর আসতেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই রকম ধারণা আসলে কোথা থেকে আসছে। আসলে এই ধারণা কোথা থেকে আসছে, এটার চেয়ে বলা যায় যে এইসব কনসেপ্ট গুলা আমরা কোথায় সবচেয়ে বেশি ইউজ করি, ঠিক আছে? সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে মুভিজে। বাংলা মুভিতে তো অত ইউজ হয় না। যদি আপনারা হলিউড বা এখনকার সময় বলিউডেও আছে, হলিউডে মুভি যদি দেখেন তাহলে আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউসেজ খুব ভালোভাবে দেখতে পারবেন। এখন মুভিতে ধরেন একটা মুভি 1990 সালের একটা মুভি ধরেন, ফর এক্সাম্পল, এখানে কোনটা কোন সালের আমি জানি না। 1990 সালের মুভি ধরেন, একটা কনসেপ্ট নিয়ে তারা বলছে যে এরকম একটা কিছু রোবট হইতে পারে, ঠিক আছে? ফর এক্সাম্পল, টার্মিনেটর মুভির যেরকম রোবট আছে সেরকম রোবট থাকতে পারে একটা সময়। এখন দেখা যাচ্ছে কি, আমরা 2021-এ চলে আসছি। এই 30-40 বছর পর যদি দেখি তাহলে দেখতেছি যে আসলেই আমরা সেরকমই একটা কাজ করতেছি বা সেরকম একটা রোবট বানানোর চেষ্টা করতেছি। ফর এক্সাম্পল হচ্ছে আই রোবটে, এই মুভিতে একটা ইন্টেলিজেন্ট রোবট বাহিনীর কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে 2001 স্পেস ওডিসি, এখানে স্পেসে একটা এআই বেসড রোবটের সাথে একটা মানুষের ইন্টারাকশনের কথা বলা হয়েছে। এক্স মেশিনা, এখানে একটা ফিমেল একটা রোবট আছে which behaves like a human। ম্যাট্রিক্স, একটা সিমুলেটেড ওয়ার্ল্ড এর কল্পনা করা হয়েছে। এরকম সিমুলেশন বেসড ওয়ার্ল্ড এখন আমরা দেখতেছি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। তারপরে হচ্ছে স্টার ওয়ার্স, যেসব গ্যালাক্সির শিপের মডেল, আস্তে আস্তে কিন্তু এরকম মডেল আসলেই ইউজ হচ্ছে। এরকম গ্যালাক্সিতে মানুষ থাকতেছে, গ্যালাক্সিতে অনেক প্ল্যান করতেছে, ঠিক আছে? সো আসলে একসময় যেটা আমাদের ইম্পসিবল মনে হয়, এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু আসলেই পসিবল। ফর এক্সাম্পল, যদি 1950 সালে যদি আমরা কাউকে বলতাম যে মানুষ ইলেকট্রিসিটি ঘরে ঘরে ইউজ করবে, মানুষের হাতে মোবাইল থাকবে, সেই মোবাইলে একটা টর্চ থাকবে, তখন ওই আমলের লোকরা কিন্তু আমাদেরকে পাগল ভাবতো। সিমিলারলি এখন যদি 2021 সালে যদি কেউ 2050-60 সালের কোনো কনসেপ্টের কথা বলে, আপনাকেও পাগল বলবে। কিন্তু আসলে
এটা হইতেও পারে বা নাও হইতে পারে। আচ্ছা, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গুরুত্বটা কি? ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি বলছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য ফিউচার। ইট ইজ দ্য ফিউচার নট অনলি ফর রাশিয়ান বাট অলসো ফর দ্য হিউম্যান কাইন্ড। মানে রাশিয়ার জন্যও ফিউচার না, এটা পুরা হিউম্যান কাইন্ডের জন্যই ফিউচার। এখন তিনি আরো বলছেন যে যেই রাষ্ট্র এইটাকে অনেক ভালোভাবে কেয়ার করে বিল্ড আপ করতে পারবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে, সেই নেক্সট সেই কান্ট্রি নেক্সট ওয়ার্ল্ডের লিডার হইতে পারবে বা ওয়ার্ল্ডের রুলার হইতে পারবে। সো দেখবেন যে ভিতরে ভিতরে সব কান্ট্রি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আলাদা একটা রিসার্চ ফান্ডিং রাখে, ঠিক আছে? যে ওই কান্ট্রি এইটাতে ইমপ্রুভ করছে, আমরা এর চেয়ে ভালো ইমপ্রুভ করব, ঠিক আছে? ফর এক্সাম্পল ইউএসএ বলেন, চায়না বলেন, ইন্ডিয়া বলেন, আবার রাশিয়া বলেন, জার্মানি বলেন, সবাই এআই বেসড রিসার্চে অনেক ফান্ড দেয়, ঠিক আছে? কারণ এটাই হচ্ছে নেক্সট জেনারেশন সায়েন্স। বলতে গেলে নেক্সট জেনারেশন যে সায়েন্স, সেই সায়েন্স এখন কম্পিউটার সায়েন্স বেসডও জেনারেশন হবে না, সেটা হবে এআই বেসড জেনারেশন। আচ্ছা, দুইটা ইউজ বলতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। একটা হচ্ছে সেলফ ড্রাইভিং কারস। এটা একটা পিকচার অফ আ টেসলা মডেল। এখন এখানে কি করতেছে, এখানে হচ্ছে ড্রাইভ করতেছে একটা মানুষ। সে আসলে স্ট্যান্ড বাই আছে, ইন কেস যদি ইমার্জেন্সি সে মানে অটোমেটিক থেকে ম্যানুয়ালি সে কন্ট্রোল করবে গাড়িটাকে। আর এমনি অটোমেটিক্যালি কম্পিউটার এআই বেসড সে চলতেছে। কিভাবে চলতেছে? এই গাড়িতে অনেকগুলো সেন্সর ফিট করা আছে আর কিছু ক্যামেরা ফিট করা আছে। ক্যামেরা দ্বারা অবজেক্ট ডিটেক্ট করতেছে, সামনের গাড়ি ডিটেক্ট করতেছে, সেন্সর দ্বারা ডিটেক্ট করতেছে এই গাড়িটা কত দূরে আছে। এইভাবে তারা অ্যাপ্রক্সিমেটলি ম্যাপে স্টার্ট পজিশন আর এন্ড পজিশন দেওয়া আছে, রাস্তারও ইনফরমেশন দেওয়া আছে গুগল ম্যাপ বা ওদের ম্যাপ ইউজ করে। সো এইভাবে তারা সোর্স থেকে ডেস্টিনেশনে চলে যেতে পারে। এটা হলো ফার্স্ট এক্সাম্পল, সেলফ ড্রাইভিং কারস। ফর এক্সাম্পল হচ্ছে ইন্টেলিজেন্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট। এখন ইন্টেলিজেন্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট কি করতে পারে? আমরা দেখতেছি যে অ্যালেক্সা আছে, তারপরে সিরি আছে, কর্টানা আছে উইন্ডোজের। ওইখানে কি করি, আমরা বলি যে প্লে সাম সং, তখন সে আমার যে মুখের ভাষাটা সেই ভাষাটা তার সিগনালে ইনপুট আকারে যায়। তারপরে কি করে, সেই সিগন্যালটা সে প্রসেস করে ওটাকে টেক্সটে কনভার্ট করে সে ডিটারমাইন করে যে আমি কি বলছি। আমি বলছি প্লে আ সং, তখন সে একটা গান বাজায়। সো দেখতেছেন যে আমরা যেটা কথা বলছি, যদি সেই মেশিনটা যদি বুঝতে পারে, তাহলে সেই মেশিনটাকে বলবো আমি তার কোনো বুদ্ধিমত্তা আছে, সে একটা ইন্টেলিজেন্ট। সো ফর দিস রিজন দে আর কল্ড ইন্টেলিজেন্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখনকার টাইমে বলতে গেলে একটা ইয়াং সায়েন্স, লেস দেন 60 ইয়ার্স ওল্ড বা এখন 60 ইয়ার্স এর বেশি হতে পারে, এক্সাইটিং এন্ড ডাইনামিক ফিল্ড। আর এখানে অনেকগুলো ইমপ্রেসিভ সাকসেস স্টোরিজ আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইন রিসেন্ট ইয়ার্স। এখন এইটা যেহেতু অনেক ইয়াং সায়েন্স, সো এখানে লটস অফ আনচার্টেড টেরিটরি লেফট, মানে অনেক রিসার্চ এরিয়ায় এখনো ধরাই হয়নি, ঠিক আছে? আপনারা যারা ফিউচার, তারা ওই রিসার্চ এরিয়া ধরতে পারেন। তারপরে হচ্ছে এটার স্পেশালিটি অনেক ডোমেইন আছে আর মেনি অ্যাপ্লিকেশন এরিয়া আমরা পাবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। এইটা হচ্ছে একটা ম্যাগাজিনের ছবি, এআই ল্যান্ডস্কেপ এই ম্যাগাজিনের নাম। এইখানে একটা নেক্সট জেনারেশনের সিটি বা নেক্সট জেনারেশনটা কিরকম হতে পারে ওইটার একটা এক্সাম্পল তারা ডিসকাস করছে, ঠিক আছে? মানে একটা ফিগারে সব এআই বেসড ফিউচার কেমন হইতে পারে বা এআই বেসড প্রেজেন্ট কেমন আছে, এটাই তারা দেখানোর চেষ্টা করছে। ফর এক্সাম্পল
আমরা যদি দেখি যে এই রাইট সাইড আর আপার রাইট থেকে আমি শুরু করি, যে এইখানে ডগ রোবট খেলা করতেছে, ঠিক আছে, ডগ রোবট খেলা করতেছে। সো ডগ রোবট গুলা ডিসিশন নিতেছে, ডিসিশন নিয়ে তারা এই বলটা মুভ করানোর চেষ্টা করতেছে। দুইটা টিম, তারা বুঝতেছে যে এই দুই গোল পোস্টে গোল করতে পারলেই তাদের পয়েন্ট, ঠিক আছে। সো এটা ইন্টেলিজেন্ট ভাবে খেলতেছে, মানুষের মতোই চেষ্টা করতেছে। তারপরে দেখতেছি যে এইখানে গান বাজতেছে, ক্রিয়েটিভ এক্সপ্রেশন। এই গান মেবি হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট দ্বারা, মানে মানুষের মুড আকারে এই গান বাজানোর চেষ্টা করতেছে মেবি। তারপরে দেখতেছি যে এখানে লেখা অটোনোমাস ভেহিকেল এন্ড সেফটি, মানে এটা সেলফ ড্রাইভিং একটা কার। তারপরে এখানে দেখতেছি অ্যাসিস্টিভ টেকনোলজি, মানে একটা হুইল চেয়ার, কিন্তু ইন্টেলিজেন্ট হুইল চেয়ার। কোনো নিজে নিজেই সে ডিস্টেন্স এস্টিমেট করতে পারে, অবজেক্ট এস্টিমেট করতে পারে, এমন কোনো কিছু হইতে পারে। তারপরে আর কি বলা যায়, তারপরে এই যে এখানে দেখতেছি একটা মেডিকেল সেন্টার। মেডিকেল সেন্টারে যেসব ইনফরমেশন বা সার্জারি করা হচ্ছে সেসব রোবট দ্বারা করা হচ্ছে, মানুষকে রিপ্লেস করে। তারপরে যেসব ইমেজ প্রসেসিং হচ্ছে সেগুলা এআই বেসড। তারপরে মেডিকেল সেন্টারের পাশের রুমে যদি যাই, এটাকে বলতেছে এআই ল্যাব। এখানে হচ্ছে এডুকেশন কন্টিনিউ করা হইতেছে। কিভাবে কন্টিনিউ করা হইতেছে হচ্ছে ডিস্টেন্স লার্নিং বা এআই বেসড লার্নিং এর উপরে, মানে টিচার বা যেই পড়াইতেছে সে ডিস্টেন্স আছে, মানে অনেক দূরে আছে বা মাল্টিমোডাল ইন্টারেকশন আছে, বা কোনো রোবট দিয়ে পড়ানো হইতেছে, এটা আসলে হইতে পারে। আচ্ছা, এই এই রুমটা গেল। তারপরে রুম যেটা সেটা একটা আর্টের রুম। এখানে আর্ট দেখাইতেছে, এআই বেসড কোনো আর্ট হতে পারে। কেউ ভার্চুয়াল রিয়েলিটি যে ভিআর সেট ইউজ করে কিছু দেখতেছে, ঠিক আছে, কোনো সিনারিও বা কোনো মুভি হতে পারে। তারপরে রুম সিঁড়িতে হিউম্যানয়েড কোনো রোবট যাইতেছে। আচ্ছা, তারপরে এইটা একটা লিভিং রুমই বলা যেতে পারে, কোনো মানুষের লিভিং রুম। এখানে মুভি দেখতেছে, এআই বেসড কোনো মুভি, ঠিক আছে। মুভি নিজেরাই প্রেফারেন্স সেট করতেছে, মানুষের ইউজারের মুড ডিটারমাইন করে। ইন্টেলিজেন্ট টিউটরিং, আরো কোনো কথা আছে? এই তো। তো এইভাবেই প্রতিটা জায়গায় এআই এর বিভিন্ন ইউজ হইতেছে। এই ফিগারটা যদি আপনারা বিস্তারিত দেখেন, আপনারা নিজেরাই সেলফ সাফিসিয়েন্ট, নিজেরাই বুঝার। এআই ল্যান্ডস্কেপে যাওয়ার পরে আমরা দেখতেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিউচার কি হতে পারে। এখন ফিউচার নিয়ে অনেক রিসার্চ করা যেতে পারে, ফিউচারটা কি কি হবে বা কেমন হবে এটা নিয়ে। এখন দুইটা কোম্পানি এটা নিয়ে খুব রিসার্চ করছে, দুইটা ইনস্টিটিউশন। একটা হলো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, তারা পাবলিশ করছে 100 year of study of artificial intelligence, past 100 year আর প্রেজেন্ট 100 years। পাস্টেও কেমন ছিল, প্রেজেন্টেও কেমন থাকবে, ফিউচারে কেমন থাকবে, এটা এই লিংকে গেলে আপনারা দেখতে পারবেন। আরেকটা স্টাডি, দিস ওয়াজ ফাউন্ডেড বাই মাইক্রোসফট রিসার্চ। তারা ডিসকাস করছে ইমপ্যাক্ট অন অফ এআই অন সোসাইটি, কিভাবে ইকোনমি চেঞ্জ হয়েছে, ওয়ার ক্রাইম চেঞ্জ হয়েছে। ওয়ারে কিন্তু অনেক এখন ইমপ্যাক্ট ফেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্রাইমেও ফেলে। এন্ড দ্য কোর্স অফ দ্য সেঞ্চুরি, এই লিংকে গেলেও আপনারা দেখতে পারবেন যে ফিউচারে কেমন হতে পারে বা পাস্টে কেমন হতে পারে। এটা হলো দিস ইজ অল অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দ্য ফিউচার। তারপর আসতেছি যে বিগিনিংসে আসলে কি হয়। আচ্ছা, বিগিনিংসে আমরা সবার আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ডিসকাস করলে আমরা অ্যালান টিউরিং এর কথায় চলে আসি, ঠিক আছে। হি ওয়াজ এন ম্যাথমেটিশিয়ান। এখন এই ম্যাথমেটিশিয়ান অনেক ইন্টেলিজেন্ট একটা মানুষ ছিল। এখন তাকে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিগিনিং এ আনা হয় কেন? কারণ আহ, তখন তার একটা অনেক ইম্পর্টেন্ট একটা রোল ছিল, ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করছে জার্মানি। এখন জার্মানি তখন কার সময়ে অনেক বড় একটা উম, মানে টাইরানি বা অনেক হিউজ পাওয়ারের একটা স্টেট ছিল।
তারা যুদ্ধ পরিকল্পনা করত বা যুদ্ধ নিয়ে ডিসকাস করত হচ্ছে একটা মেশিন দ্বারা। সেই মেশিনটার নাম হচ্ছে ইনিগমা মেশিন। ঠিক আছে, এই মেশিনটা হচ্ছে ইনিগমা মেশিনের ইমেজ। এই ইনিগমা মেশিন দিয়ে তারা যুদ্ধের পরিকল্পনা ডিসকাস করত। ফর এক্সাম্পল, ধরেন আহ, জার্মানির কেউ জার্মানিতে বসে ধরেন ফ্রান্সের এক জায়গায় বোমা ফেলবে। ঠিক আছে, ফ্রান্সের এক জায়গায় বোমা ফেলবে। এখন বোমা ফেলতে হইলে কয়টা ফেলবে এটা তো জার্মানির হেড অথরিটি থেকে পারমিশন পাওয়ার পরেই তো তারা সেই ডিসিশনটা নেয়। এখন সেই ডিসিশন নেওয়ার জন্য তারা কথাবার্তা যে যে ডিভাইস দ্বারা বলবে সেই ডিভাইসটা সিকিউর হইতে হবে, যেন ওই ডিভাইসের যে ইনফরমেশন গুলা যদি মাঝখানে শত্রুপক্ষ জেনে যায় তাহলে কি হবে, তাহলে তাদের যে প্ল্যানটা ছিল সেই পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। এই কারণে তারা ইনিগমা মেশিন ইউজ করতো। ইনিগমা মেশিন হলো হাইলি সফিস্টিকেটেড মেশিন। এইখানে যা টাইপ করা হইতো সেই মেশিনটা নিজে নিজেই কোনো পারমিটেশন কম্বিনেশন প্যাটার্ন দ্বারা তার মেসেজটা চেঞ্জ করে ফেলতো, মেসেজটা চেঞ্জ করে একটা এনক্রিপ্টেড মেশিন বানায় দিত। এখন ওই এনক্রিপ্টেড মেশিন আরেকটা ইনিগমা মেশিনই শুধু ক্যাপচার করতে পারবে, আর কোনো মেশিন এই ইনফরমেশনটা ক্যাপচার করতে পারবে না। যদি নর্মাল কোনো মানুষের কাছে এই মেসেজটা যায়, সে কোনো ওয়ার্ড দেখতে পারবে না, সে খালি অনেক এনক্রিপ্টেড ইনফরমেশন দেখতে পারবে যেটা কোনো ওয়ার্ড বা মিলবে না তার কাছে। একমাত্র আরেকটা এনিগমা মেশিন থাকলেই সেটা মিলা সম্ভব। এখন ধরেন হচ্ছে অ্যালান টিউরিং এই ইনিগমা মেশিনের ইনফরমেশনটা সে তার একটা মেশিন ক্রিয়েট করে সেই ইনফরমেশনটা সে এনক্রিপশন থেকে ডিক্রিপ্ট করার চেষ্টা করছে। সো সে একটা ব্লব মেশিন বানাইছে। ঠিক আছে, এটা তখনকার টাইমে একটা বড় কম্পিউটার হিসেবে আমরা বলতে পারি। এই মেশিনটা কি করছে, এই মেশিনটা এই ইনিগমা মেশিনের ইনফরমেশনটা ক্যাপচার করত। ক্যাপচার করে এই ইনিগমা মেশিনের যে ডিক্রিপ্টেড যে উল্টাপাল্টা কথাবার্তা ছিল ওই কথাবার্তা ডিটেক্ট করে নিজে নিজে ম্যাথমেটিক্স করে নিজে নিজে ক্যালকুলেট করে একটা ওয়ার্ড বানানোর চেষ্টা করতো, এক বা একাধিক ওয়ার্ড বানানোর চেষ্টা করতো। আলটিমেটলি তারা জার্মানির এইসব যে যুদ্ধের ইনফরমেশন গুলো নিতে সাকসেসফুল হয়েছিল। এই কারণে তাকে এআই এর বিগিনিং এর সবার মধ্যে ইম্পর্টেন্স দেওয়া হয়। ঠিক আছে, যে সে যে মেশিনটা বানাইছিল সেই মেশিনটা মোটামুটি অনেক সফিস্টিকেটেড কাজ করছে এবং সেই সময়কার এরকম মেশিনের কথা কেউ চিন্তা ভাবনা করতেও পারতো না। এখন আসতেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইম্পর্টেন্ট রিসার্চ এরিয়াস কি কি থাকতে পারে। ঠিক আছে, অনেকগুলা স্পেশালাইজড ফিল্ড থাকতে পারে। ফর এক্সাম্পল মেশিন লার্নিং থাকতে পারে। ঠিক আছে, একটা মেশিন কিভাবে লার্ন করতে পারে মানুষের মতো বিহেভিয়ার বা অন্যান্য অবজেক্টের মতো বিহেভিয়ার। তারপর আসতেছি কম্পিউটার ভিশন বা ডিজিটাল ইমেজ প্রসেসিং আমরা যেটাকে বলি। মোর অর লেস একটা ইমেজকে নিয়ে সেই ইমেজটা কি ওটা বোঝার চেষ্টা করা মেশিন দ্বারা। তারপরে বলতেছি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ওই যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা চ্যাট অ্যাসিস্ট্যান্ট আমরা যেগুলা নিয়ে ডিসকাস করলাম সেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। রোবোটিক্স, বিভিন্ন আকারে রোবট বানানো। তারপরে ইন্টেলিজেন্ট ইউজার ইন্টারফেস, এই যে আমাদের মোবাইলে যে ইউজার ফেস এখনকার ইউজার ইন্টারফেস এটা ইন্টেলিজেন্ট ইউজার ফেস। সো এরকম আরো অনেক সাব ডোমেইন বা স্পেশালাইজড ফিল্ড বলতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আন্ডারে আছে। ফর এক্সাম্পল এই মেশিন লার্নিং নিয়েই একটা বিশাল একটা রিসার্চ ফিল্ড, কম্পিউটার ভিশন নিয়েই বিশাল একটা রিসার্চ ফিল্ড। ধরেন এইটা নিয়েই একটা মানুষ মাস্টার্স তো করতে পারবে, পিএইচডিও করতে পারবে। ঠিক আছে, এই মেশিন লার্নিং নিয়েও মাস্টার্স করতে পারবে আবার পিএইচডিও করতে পারবে। সো বিশাল একটা স্পেশালাইজ সাবফিল্ড আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। সো অনেকক্ষণ বকবক করলাম, এখন আসতেছি যে হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন যদি ইজি ডেফিনিশনের কথা বলি তাহলে বলতে পারি যে চারটা ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে আমার মেশিন তাহলে আমি বলবো আমার মেশিনটা ইন্টেলিজেন্ট। প্রথম ক্রাইটেরিয়া, আমার মেশিনটা দ্যাট উইল থিঙ্ক লাইক হিউম্যানস, মানে মানুষের মতো
থিঙ্ক করার ক্যাপাবিলিটি থাকতে হবে আমার মেশিনটা। তারপরে 1 নাম্বার যদি ঠিক থাকে তাহলে 2 নাম্বার শুধু থিঙ্ক করলেই হবে না, তাকে মানুষের মতো অ্যাক্ট করতে হবে, মানে মানুষের মতো কাজ করে দেখাইতে হবে। সো সিস্টেম দ্যাট উইল থিঙ্ক and that will act like humans are supposed to be intelligent machines। না, এই দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করলে হবে না। আরেকটা ফুলফিল করতে হবে যে সিস্টেমস দ্যাট থিঙ্ক রেশনালি। রেশনালি বলতে আমরা বুঝাইতেছি যে রেশনালি বলতে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াল অফ ইন্টেলিজেন্স। এখন রেশনাল বলতে যদি মানুষকে আমরা রেশনাল বলি তাহলে বোঝাই যে আমরা একটা মানুষ তার জীবনের বিভিন্ন এক্সপেরিয়েন্স থেকে সে বুঝতে পারে যে কোনটা খারাপ বা কোনটা ভালো। এখন কোনটা খারাপ কোনটা ভালো সে যদি নিজের এক্সপেরিয়েন্স থেকে বুঝতে পারে এবং সেই অনুযায়ী সে চিন্তা করতে পারে যে এই কাজটা করা আমাকে গুনাহ হবে আর এই কাজটা করলে আমার সওয়াব হবে। সো এইটা কি, এটা হচ্ছে থিংকিং রেশনালি। এখন শুধু রেশনালি থিংক করলে হবে না, অ্যাক্টও করতে হবে। ঠিক আছে, আমি ভাবতেছি যে আমার সিগারেট খাওয়া এটা আমার শরীরের জন্য স্বাস্থ্যকর নয়, আমাকে এটা খাওয়া থেকে স্টপ থাকতে হবে। সো এটা কি, আমি থিংক করলাম রেশনালি যে আমার এটা খাইলে আমার শরীর খারাপ করতে পারে, আবার অ্যাক্টও করলাম, খাইলাম না। সো এই 4টা ডেফিনিশন যদি আমার একটা মেশিন ফুলফিল করতে পারে তাহলে আমি বলবো সেই মেশিনটা ইন্টেলিজেন্ট। So number one, system that will think like humans, that will act like humans, that will think rationally and act rationally are called artificial intelligent agent or AI। আচ্ছা, তারপর AI ডেফিনিশন তো আমরা বুঝলাম। এখন AI জিনিসটা আসলে কোথা থেকে আসার চেষ্টা করছে, আমরা দুইটা সায়েন্স নিয়ে এখন ডিসকাস করব। একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর একটা হচ্ছে কগনিটিভ সায়েন্স। আগে কগনিটিভ সায়েন্স নিয়ে ডিসকাস করি। কগনিটিভ সায়েন্সটা কি? কগনিটিভ সায়েন্স হচ্ছে যে সায়েন্স, সেই সায়েন্সটা কি করে, মানুষের ইন্টেলিজেন্স বোঝার চেষ্টা করে। মানে মানুষ কিভাবে বুদ্ধি পাইলো, মানুষের বুদ্ধির মানে আন্ডারে কি 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 কন্ডিশন কাজ করে, একটা মানুষকে আল্লাহ এত বুদ্ধিমান বানাইলো, অন্য প্রাণীকে কেন কম বুদ্ধিমান বানাইলো, এইটা নিয়ে যেসব সায়েন্স সেটাকে বলতেছি আমি কগনিটিভ সায়েন্স। তারা কি কি নিয়ে কাজ করে, হোয়াট কনস্টিটিউটস হিউম্যান ইন্টেলিজেন্স, হিউম্যান ইন্টেলিজেন্সের বিভিন্ন অংশ নিয়ে তারা রিসার্চ করে, কিভাবে একটা মানুষ একটা প্রবলেম ডিটারমাইন করে বা প্রবলেমটাকে সলভ করে। তারপরে এই সায়েন্সটা মানুষের যে হিউম্যানের ব্রেনের মডেল বা ইন্টেলিজেন্স, এটা শাখা প্রশাখা কিভাবে বিস্তৃত সেইটা নিয়ে রিসার্চ করে, সেই সায়েন্সটাকে বলতেছি কগনিটিভ সায়েন্স। সেই সায়েন্সটা শুধু হিউম্যান ইন্টেলিজেন্সটা চিন্তা ভাবনা করে কিভাবে, কিভাবে বুঝে, কিভাবে রিঅ্যাক্ট করে, এইটা চিন্তা ভাবনাতেই আমরা সীমাবদ্ধ হচ্ছে কগনিটিভ সায়েন্স। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইটার থেকে ইনফরমেশন নিয়ে তারা কি করে, তারা ইন্টেলিজেন্ট সফটওয়্যার সিস্টেম বানানোর চেষ্টা করে। এখন সেই সফটওয়্যার সিস্টেম কি করবে, তার কিছু অ্যালগরিদম থাকবে, সেই অ্যালগরিদম গুলো একটা ইন্টেলিজেন্ট বিহেভিয়ার দেওয়ার চেষ্টা করবে। ফর এক্সাম্পল, আমার একটা হোম অ্যাসিস্ট্যান্ট আছে, বাসার হচ্ছে আমি বাসায় ঢুকলে সে সাথে সাথে বাসার এসি অন করে দিবে, লাইট অন করে দিবে। সো এইটা আমরা একটা কোড করে আমরা অ্যাচিভ করতে পারি। আর এইসব বিহেভিয়ারকে আমরা কি বলবো, ইন্টেলিজেন্ট বিহেভিয়ার বলবো। তারপরে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা সায়েন্স, সেই সায়েন্স হচ্ছে মানুষ যেরকম প্রবলেম সলভ করে, সেই সায়েন্স তাদের সফটওয়্যার সিস্টেম বা ইন্টেলিজেন্ট সিস্টেম ক্রিয়েট করে সেই সব প্রবলেম সলভ করার চেষ্টা করে। আর তারা আসলে মিমিক বা রেপ্লিকেট করে না হিউম্যান ইন্টেলিজেন্স, কিন্তু তাদের থেকে আইডিয়া নিয়ে, কগনিটিভ সায়েন্স থেকে আইডিয়া নিয়েই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে। So this is all about AI versus cognitive science. So আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ইন্টেলিজেন্ট এজেন্ট বানাইতে হইলে আমাকে আগে মানুষ কিভাবে কাজ করে এটা বুঝতে হবে, মানুষের ইন্টেলিজেন্স কিভাবে কাজ করতে হবে, তারপর আমরা একটা ইন্টেলিজেন্ট এজেন্ট বানাইতে পারবো।
সো এখন ইন্টেলিজেন্সের যে ডেফিনিশন, সেই ডেফিনিশনটা হইতে পারে যে ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু ডিফাইন এন্ড সেট গোলস। কিছু গোল আর হচ্ছে সেট করব, ঠিক আছে? এই গোলগুলা সেট করে আমি একটা বিহেভিয়ার বানানোর চেষ্টা করব যাতে আমি সেই গোলগুলা অ্যাচিভ করতে পারি, ঠিক আছে? ফর এক্সাম্পল, যে আমার একটা গোল থাকবে যে আমি 4 বছর এই ব্যাচেলর পড়া শেষ করে আমি ভালো একটা রেজাল্ট করে চাকরি করব, ঠিক আছে? তাইলে আমার কি কি বিহেভিয়ার আনতে হবে ওই গোলটা অ্যাচিভ করতে? আমাকে ভালো পড়াশোনা করতে হবে, ভালো কোড করতে হবে, তাহলে আমি আস্তে আস্তে একটা সময় ভালো রেজাল্ট করব, ভালো রেজাল্ট করলে আমি চাকরি পাইতেও পারবো, ঠিক আছে? আচ্ছা, ওটা তো গেল মানুষের ব্যাপারে। এখন যদি আসি যে ইন্টেলিজেন্ট এজেন্টের ব্যাপারে কি হইতে পারে? ইন্টেলিজেন্ট এজেন্টের ব্যাপারে হইতে পারে যে আমরা আগে মানুষ বুদ্ধি কিভাবে কাজ করে ওটা নিয়ে চিন্তা ভাবনা করব, কগনিটিভ সায়েন্স, এটা নিয়ে চিন্তা ভাবনা করার পরে আমরা ইন্টেলিজেন্ট এজেন্ট বানানোর চেষ্টা করব, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আবার আসতেছি যে আর্টিফিশিয়াল ডেফিনিশন যে 4টা পার্টে ভাগ করছি। প্রথমটা হচ্ছে সিস্টেমস দ্যাট থিংক লাইক হিউম্যানস, এটা আমি আরো বিস্তারিত ডিসকাস করব। থিংক লাইক হিউম্যানস এটাকে আমরা কি বলতে পারি? এখন আমরা বলতে পারি যে মানুষের বুদ্ধি, আহ, আমরা তো দেখতেছি যে হচ্ছে সব প্রাণীদের মধ্যে মানুষের বুদ্ধি হচ্ছে একটা মডেল হিসেবে ইউজ করা যায়, কারণ মানুষ ইন্টেলিজেন্ট, এর উপরে কোনো ইন্টেলিজেন্ট প্রাণী নাই। সো আমাকে, যদি আমি ইন্টেলিজেন্ট কোনো মেশিন বানাতে চাই, তাহলে আমার মেশিনটা মানুষের মতো থিঙ্ক করারই আমাকে একটা মডেল ইউজ করতে হবে। সেটাই আমি বলছি যে থিঙ্কিং লাইক হিউম্যানস, যদি মানুষের মতো কিছু বানাতে চাই তাহলে হিউম্যানস আর দ্য বেস্ট এক্সাম্পল অফ ইন্টেলিজেন্স, কারণ মানুষের উপরে কোনো ইন্টেলিজেন্ট আর কোনো প্রাণী নাই। সো উই শুড ইউজ দিস এক্সাম্পল। এখন এই এক্সাম্পল ইউজ করতে হলে আমাকে কগনিটিভ সায়েন্স স্টাডি করতে হবে। কগনিটিভ সায়েন্সে মানুষের হিউম্যান ইন্টেলিজেন্স আর হিউম্যান ইন্টেলিজেন্সের ফাংশনালিটি, বিহেভিয়ার স্টাডি করা হয়। এইটা স্টাডি করার পরে আমি আমার ওইটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই কোথায় করব? আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। সো আমাকে কগনিটিভ সায়েন্স ইউজ করতে হবে, ইউজ করে আমাকে জানতে হবে মানুষের মাইন্ড কিভাবে অপারেট করে। ওইটা জানার পরেই আমার অ্যাপ্লাই করতে হবে আমার সিস্টেম বা মেশিন, যেটা আমি ইন্টেলিজেন্ট বানাইতে চাই। তাহলে আমাকে আগে মানুষ কিভাবে থিঙ্ক করবে এটা আগে মডেল হিসাবে নিতে হবে। ওইটা নিয়ে চিন্তা করার পরে আমার আর্টিফিশিয়াল এজেন্ট বানাইতে হবে, যে এজেন্টটা মানুষের মতো থিঙ্ক করতে পারে। সেকেন্ড ডেফিনিশন, সেকেন্ড ডেফিনিশনে বলছি সিস্টেমস দ্যাট অ্যাক্ট লাইক হিউম্যানস। শুধু থিঙ্ক করলেই হবে না, আমাকে অ্যাক্ট করতে হবে। এখন অ্যাক্টিং লাইক হিউম্যানস, এটার জন্য একটা টেস্ট করা হয়েছিল 1950 সালে। এটাকে বলতেছি আমি টিউরিং টেস্ট। টিউরিং টেস্ট উনার একটা লিটারেচারে তিনি বলছিল যে যখন কোনো মেশিন বা কোনো ইন্টেলিজেন্ট এজেন্ট একটা মানুষের পরিবর্তে পজিশন নিতে পারে, তখনই আমি তাকে ইন্টেলিজেন্ট বলবো, ঠিক আছে? মানে আমার মানুষের, ধরেন আমার কোম্পানিতে একটা মানুষ ছিল, আমি ওই মানুষটাকে রিপ্লেস করে যদি একটা কম্পিউটারে সেই মানুষের যে কাজ করতো সেই কাজটা করাইতে পারি, তাহলে বলতে পারি যে সেই মেশিনটা ইন্টেলিজেন্ট। এখন তিনি তার লিটারেচারে বলছিল যে যদি আমি মানুষ আর কোনো মেশিন বা কোনো ইন্টেলিজেন্ট এজেন্টের মধ্যে পরীক্ষা নিতে পারি এইভাবে, যেমন এক সাইডে আছে মেশিন, মেশিনের নাম দেওয়া হয়েছে এ, আরেক সাইডে আছে একটা মানুষ, মানুষের নাম দেওয়া হয়েছে বি। আর তিনজনই সেপারেটেড, তিনটা রুমে আছে। এ সি এর সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবে, বি সি এর সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবে, কিন্তু এ আর বি কমিউনিকেট করতে পারবে না। এখন সি কমিউনিকেট করতে পারবে কিন্তু এ আর বি কে দেখতে পারবে না, মানে সি কাউকেই দেখতেছে না। এ আর সি কথা বলতেছে, বি আর সি ও কথা বলতেছে। এখন সি যদি ডিটারমাইন করতে না পারে যে বি মেশিন কিনা বি মানুষ, বা এ মানুষ কিনা
বা এ মেশিন কিনা, এটা যদি সি ডিটারমাইন না করতে পারে, তাহলে আমি বলবো যে এ যার সাথে কথা বলতেছে সেই এটা একটা ইন্টেলিজেন্ট এজেন্ট বা তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। কেন আছে? কারণ সে একটা মানুষের মতোই তার ক্যারেক্টার বা বিহেভিয়ার রিপ্লেস করতে পারছে বলেই, মানে বি এর মতো বিহেভিয়ার রেপ্লিকেট বা রিপ্লেস করতে পারছে বলেই তাকে এখন আমরা টিউরিং টেস্ট অনুসারে তাকে আমরা একটা ইন্টেলিজেন্ট এজেন্ট বা এই মেশিনটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে আমি এটা বলতে পারবো। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য টিউরিং টেস্ট। এখন যে টিউরিং টেস্টটা হয়, সেই টিউরিং টেস্টটা প্রতি ইয়ারেই হয়। প্রতি ইয়ারেই একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বট এই টেস্টটা বিভিন্ন টেস্ট কেস থাকে, টেস্ট কেস পার করার চেষ্টা করে। এখনো পুরোপুরি সাকসেসফুল এক্সটেন্সিভ টিউরিং টেস্ট যেটা, সেখানে সাকসেসফুল হতে পারে নাই। there is a prize for this competition, এই প্রাইজের নাম হচ্ছে লিবনার প্রাইজ। যে মেশিনটা এই লিবনার প্রাইজ পাস করতে পারে সে, তার প্রাইস থাকে হচ্ছে এত ডলার আর একটা গোল্ড মেডাল, ঠিক আছে? সো হিউজ একটা প্রাইস। প্রতি ইয়ারেই অনেক বট ট্রাই করে এবং প্রতি ইয়ারেই জিতে, বাট পুরোপুরি সাকসেসফুল ভাবে হয় না। এক্সটেন্সিভ টেস্ট কেস গুলো এখনো মিসিং থাকে। এখন আমরা ভাবতেছি যে আসলে কেন আমরা মানুষের বিহেভিয়ারটা রেপ্লিকেট করার চেষ্টা করব। প্রথম পয়েন্ট, সার্টেনলি হিউম্যান বিহেভিয়ার হ্যাভ সাম লিমিটেশনস। মানে আমরা মানুষকে ইন্টেলিজেন্ট বলতেছি, কিন্তু আসলে কি মানুষের সব বিহেভিয়ার কি ইন্টেলিজেন্ট? চিন্তা করে দেখেন যে মানুষ, একটা মানুষ সে নিজেই জানতেছে যে সিগারেট খাইলে ক্যান্সার হয় বা অন্য রোগ হয়, তারপরে কি সে ওটা খাইতেছে না? খাইতেছে তো। কারণ মানুষ ইন্টেলিজেন্ট, ঠিক আছে, সে তার এটা খাইলে ভুল হবে সে নিজেও জানে, কিন্তু তারপরেও হিউম্যান বিহেভিয়ার ইজ নট প্রেডিক্টেবল। ঠিক আছে, আমরা প্রেডিক্ট করতে পারতেছি না। হিউম্যান বিহেভিয়ার ইজ নট প্রেডিক্টেবল। সো ইজ অ্যাক্টিং লাইক হিউম্যান উই রিয়েলি ওয়ান্ট? না, আসলে অ্যাক্টিং লাইক হিউম্যান আমরা রিয়েলি ওয়ান্ট করি না, কারণ মানুষের মতো আনপ্রেডিক্টেবল কোনো পশু পাখিই নাই, ঠিক আছে? Some behaviors of human are also not considered as intelligent behavior. হ্যাঁ, মানুষের সব বিহেভিয়ারই আমরা ইন্টেলিজেন্ট বলতে পারি না। ফর এক্সাম্পল, ধরেন আপনার স্যালারি হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে? স্যালারি 10,000 টাকা। এখন সামটাইম আপনি কি করেন, ধরেন হচ্ছে আপনি ফিমেল পার্সন, একজন ফিমেল পার্সন, আপনার হঠাৎ করে একটা প্রোগ্রাম আসছে, আপনি 10,000 টাকায় আপনার 1 মাস চলে, কিন্তু একটা প্রোগ্রাম আসছে আপনার এখন শাড়ি কিনাই লাগবে 10,000 টাকা দিয়ে। সো তাহলে কি বলতে পারি যে সে যে ডিসিশন নিতেছে যে ওই জিনিসটা কিনলে তার 1 মাস না খেয়ে থাকা লাগবে, কিন্তু তারপরেও সে ওইটা করবে। সো সাম বিহেভিয়ার্স অফ হিউম্যান আর নট কনসিডার্ড অ্যাজ ইন্টেলিজেন্ট বিহেভিয়ার, দে আর নোন অ্যাজ ডাম বিহেভিয়ার। তারপরে বলতে পারি যে সিমুলেশন বেসড লার্নিং। এখন হ্যাঁ, রেপ্লিকেশন করা ভালো, আবার সিমুলেশন বেসড লার্নিং অনেক হেল্প করে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। ফর এক্সাম্পল, ধরেন একটা আর্মির ট্রেনিং হচ্ছে, ঠিক আছে? আর্মির ট্রেনিং হচ্ছে, সেই ট্রেনিং এ ধরেন তাকে একটা এরোপ্লেন দেওয়া হইলো, ঠিক আছে? এরোপ্লেন দেওয়া হইলো, বললো যে চালাও, ঠিক আছে? এয়ারফোর্সের ট্রেনিং, এরোপ্লেন চালাও। এখন যদি রিয়েল লাইফে একজন আহ, যে হচ্ছে এরোপ্লেন কখনো চালায়নি, তাকে যদি আমরা 200 200 ক্রোড়ের 200 কোটি টাকার একটা প্লেন চালাতে দেই, সেইটা রিস্ক থাকতে পারে, ঠিক আছে? সো আমরা তাকে প্রথমে কি দেই, প্রথমে দেই সিমুলেশন বেসড লার্নিং। এমন একটা বস্তু তাকে দেই যে সেটা প্লেনের মতোই বিহেভ করে, কিন্তু সেটা আসলে উঠতেছে না, কিন্তু তাকে ফিল করাইতেছে যে আসলেই সে উঠতেছে। সো এই ক্ষেত্রে আহ, যে সিমুলেশন বেসড লার্নিং এখানে মানুষকে হেল্প করে, আর সেই রেপ্লিকেশনটা হয়। তারপরে চ্যাটবট ফর এন্টারটেইনমেন্ট পারপসে আমরা, হ্যাঁ, মানুষের রেপ্লিকেশনটা খুব কাজে দেয়, ঠিক আছে? মানে চ্যাটবট ইউজ করতেছি, সেটা মানুষকে রেপ্লিকেট করতেছে, মানুষের মতোই কথাবার্তা বলতেছে, হ্যাঁ, ওটা আমাদের অনেক সুবিধা দেয়। আচ্ছা,
তারপরে আসতেছি যে প্রথমে থিঙ্ক লাইক হিউম্যানস বললাম, অ্যাক্ট লাইক হিউম্যানস বললাম, তারপরে আসতেছি থিঙ্ক রেশনালি। এখন রেশনালি এটা কি আসলে, হোয়াট ইজ রেশনালি? সো রেশনালিটি এইটা হইলো একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াল অফ ইন্টেলিজেন্স। এখন ইন্টেলিজেন্স কি? ইন্টেলিজেন্স হচ্ছে মেকিং ডিসিশনস ফ্রম রাইট এন্ড রং। আমরা এই দুনিয়ায় আসছি, এই দুনিয়ায় আসার পরে আমাকে বিভিন্ন এনভায়রনমেন্টের সাথে কোপ আপ করতে হয়েছে, ফেস করতে হয়েছে। আলটিমেটলি একটা বয়সে আসার পরে আমরা বুঝতে পারছি কোনটা রাইট হতে পারে, কোনটা রং হতে পারে। এইভাবে একটা ইন্টেলিজেন্ট এজেন্ট যদি আমরা বলি, তাকে একটা এনভায়রনমেন্টে পাঠানো হয়, এনভায়রনমেন্টে পাঠানোর পরে সে ডিটারমাইন করে কোনটা রাইট বা কোনটা রং। এইভাবে ডিটারমাইন করেই সে একটা ডিসিশন নিতে পারে। এখন রেশনালিটি এই কথাটা আসলে কোথা থেকে আসছে? এনশিয়ান্ট গ্রিকস ইনভেন্টেড সিলোজিজম। এখন সিলোজিজম কি? একটা হচ্ছে আর্গুমেন্ট স্ট্রাকচার। সেই আর্গুমেন্ট স্ট্রাকচারে একটা কনক্লুশনে আমরা রিচ করব। কখন রিচ করব? যদি আমার প্রেমিসেস গুলা কারেক্ট হয়। ফর এক্সাম্পল বলতে পারি যে, ধরেন বলতে পারি যে মানুষ মরণশীল। এই কথাটা বললে আমরা কনক্লুশনে আসতে পারবো না যে আসলেই কি সব মানুষ মরণশীল। ঠিক আছে? কিভাবে কনক্লুশনে আসতে পারবো? ধরেন সবাইকে বুঝাইতে হবে যে মানুষ মরণশীল, এটা আমাকে সবাইকে বুঝাইতে হবে। সো কিভাবে বুঝাবেন? বুঝাইতে হবে যে এই তোমার যে দাদা ছিল সে কি বেঁচে আছে? যদি বলে হ্যাঁ বেঁচে আছে, আচ্ছা সমস্যা নাই। তার দাদা সেটা কি বেঁচে আছে? না বেঁচে নাই। তারপর তার দাদা যে ছিল সে বেঁচে নাই। তারপর অমুক বেঁচে নাই। সো এতগুলা মানুষ যদি না বাইচে থাকে, ঠিক আছে? সো এমন কি হইতে পারে না যে তুমিও একটা সময় আসলে মরে যেতে পারো? সো এইভাবে একটা লজিকে আনতে হবে যে আস্তে আস্তে মানুষকে ডিটারমাইনে আনতে হবে কারেক্ট প্রেমিসিস এর মাধ্যমে যে সব মানুষ মরণশীল। আরেকটা এক্সাম্পল দিতে পারি, যেটা হচ্ছে ধরেন আহ আহ ধরেন অ্যারিস্টটল অনেক জ্ঞানী একটা মানুষ ছিল, ঠিক আছে? এখন অ্যারিস্টটল অনেক জ্ঞানী মানুষ ছিল, অ্যারিস্টটলও তো মরণশীল, এক এক সময় মরছে। সো বলতে পারি যে তাহলে যদি অ্যারিস্টটলের মতো জ্ঞানী মানুষ যদি না বাঁচতে পারে, তাহলে আর কোনো মানুষই বাঁচবে না। এভাবে আমরা কোনো প্রিমিসিস দিতে পারি, দিয়ে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে আসলেই সবাই মরণশীল। সো এই কনসেপ্ট গুলাই আসলে নিয়ে আসছে লজিকে ইফ এলস কন্ডিশন যেটা আমরা বলি, আর প্রবাবিলিস্টিক রিজনিং, এইগুলো আমরা ডিসকাস করব। আর এইসব থিঙ্কিং কে আমরা বলতেছি রেশনালিটি। এখন রেশনাল থট যেটা, যে ডিসিশন নেওয়া রাইট এন্ড রং, এটাই কি এনাফ? এটাই কি এনাফ? না, এটা এনাফ না, আমাকে অ্যাক্ট করতে হবে। So is rational thought enough? না, a system that only thinks and doesn't do anything is quite useless. ধরেন আপনি পরীক্ষা দিতে আসছেন, আসার পরে খাতায় কি লিখবেন চিন্তা করতেছেন, চিন্তা করতে করতে পরীক্ষার পুরো টাইমই আপনি পার করে দিয়েছেন, তাইলে কি কোনো কাজে আসলো? আসলো না। আপনি পাইলেন কি? আন্ডা পাইলেন। এখন এই সিমিলারলি একটা ইন্টেলিজেন্ট এজেন্টের ক্ষেত্রেও যদি সে সারা জীবন চিন্তা করে যায়, কোনো ডিসিশন না নিয়ে অ্যাক্ট না করে, তাহলে সেই সিস্টেমটা বলবো আমরা কি? ইউজলেস। সো এনি মিনস অফ কমিউনিকেশন, যদি সে থিঙ্ক করছে আসলে কিন্তু মনে মনে সে অ্যাকশন করেই ফেলছে, ঠিক আছে? এন্ড ইট ইজ হার্ড টু মেজার থট ইন দ্য ফার্স্ট প্লেস। থিঙ্কিংটাই ইম্পর্টেন্ট। থিঙ্কের পরে আমরা কি করব? আমরা হচ্ছে অ্যাক্ট করব। সিস্টেম দ্যাট অ্যাক্ট রেশনালি। এখন রেশনালি মানুষের অ্যাক্ট গুলাকেই আমরা আমাদের ইন্টেলিজেন্ট এজেন্ট যেগুলো আর্টিফিশিয়াল এজেন্ট, সেগুলো মানুষের অ্যাক্টের সাথেই আমরা বিচার করতে পারি। রেশনাল অ্যাকশন খুব ইজিলি বলা যায় রেশনাল থটের চেয়ে। কিভাবে? ফর এক্সাম্পল ধরেন আহ মানুষ আকাশ দেখে বলতে পারে যে বৃষ্টি হইতেও কি পারে, হইতেও পারে না, কিন্তু সামটাইম এটা কারেক্ট হইতেও পারে, নাও হইতে পারে। ঠিক সেভাবে আমাদের যে ইন্টেলিজেন্ট ওয়েদার অ্যাসিস্ট্যান্ট আছে, সে টেম্পারেচার, তারপরে হিউমিডিটি, আগের দিন কেমন ওয়েদার ছিল, এইগুলা ডিটারমাইন করে বলতে পারে যে আজকে বৃষ্টি হবে কি হবে না। তার ডিসিশনটা কারেক্ট হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু সে একটা ডিসিশন নেয় ফাইনালি। সেই ডিসিশন হচ্ছে আজকে সে বলবে যে আজকে বৃষ্টি হইতে পারে।
আপনি ছাতা নিয়ে যান, এমন কোনো কিছু। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, অ্যাক্টিং রেশনালি মানুষের সাথে তুলনা করা যাইতে পারে, কিন্তু সব ক্ষেত্রে তুলনা করা যাইতে পারে না। ফর এক্সাম্পল শপিং এর ক্ষেত্রে আমরা ডিসিশন নিতে পারি না মানুষের ক্ষেত্রে। আচ্ছা, তারপর আসতেছি ইম্পর্টেন্ট মাইলস্টোনস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইম্পর্টেন্ট মাইলস্টোন হচ্ছে দুইটা বলা যায়। আমরা যেটা দেখি যে চেস গেম যেটা আমরা খেলি, যারা চেসে অনেক পারদর্শী তাদেরকে আমরা বলি যে খুব বুদ্ধিমান মানুষ। সো 1997 সালে যে গ্র্যান্ড মাস্টার ছিল সেই গ্র্যান্ড মাস্টারকে একটা কম্পিউটার ডিফিট করে। সো কম্পিউটারটা তাইলে বলতে পারি যে অনেক ইন্টেলিজেন্ট ছিল, মানুষের সমান ইন্টেলিজেন্ট ছিল। সো এটা একটা মাইলস্টোন। তারপরে 2016 সালে চাইনিজ একটা গেম আছে গো, এটাও চেসের মতো কঠিন গেম, সেইখানেও যে গ্র্যান্ড মাস্টার ছিল তাকে হারাই ফেলে। সো তাকে বলতে পারি যে এই আলফা গো যে কম্পিউটারটা সেটা একটা ইন্টেলিজেন্ট কম্পিউটার। সো অনেক বকবক করছি, তাহলে টেক্সট বুক ডেফিনিশন কি হতে পারে? টেক্সট বুক ডেফিনিশন হতে পারে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ আ ওয়ে অফ মেকিং আ কম্পিউটার or a controlled computer controlled robot or a software to think intelligently in the similar manner the intelligent human think। মানুষ যেভাবে থিঙ্ক করে সেভাবে যদি আমরা একটা কম্পিউটার বা রোবট বা সফটওয়্যারকে থিঙ্ক করাতে পারি তাহলে সেটা ইন্টেলিজেন্ট। এখন হোয়াট আর দ্য গোলস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? গোলস হচ্ছে একটা এক্সপার্ট সিস্টেম তৈরি করা, আর হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্স, মেশিনের মধ্যে হিউম্যান ইন্টেলিজেন্সটা ক্রিয়েট করা। এই দুটাই হচ্ছে গোলস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অ্যাপ্লিকেশন ডোমেইন কি কি হইতে পারে? গেমিং, আমরা যখন ফিফা খেলতেছি, ফিফা 11টা মানুষের সাথে খেলতেছি, মানে মানুষের সাথেও খেলতেছি আবার কম্পিউটারের সাথেও খেলতেছি। কম্পিউটার অনেকগুলা প্লেয়ার নিজে নিজে সিমুলেট করাইতেছে। তারপরে চ্যাট বট, ওই যে আমরা বিজনেস প্রোডাক্ট চ্যাট করতেছি, আসলে ওই কোম্পানির কোনো মানুষের সাথে চ্যাট করতেছি না, কোনো এজেন্টের সাথেই আসলে চ্যাট করতেছি, এটা হচ্ছে ইন্টেলিজেন্ট এজেন্ট। তারপরে রোবট, ফ্যাক্টরির মেশিনারি, মেশিনার আর্ম, মানুষ আগে মানুষ বানাইতো এখন মেশিন বানাইতেছে। তারপরে আসছে কম্পিউটার ভিশন, এখানে ধরেন একটা সিকিউরিটি ক্যামেরার ইমেজ, এই ইমেজ মানুষদেরকে ডিটেক্ট করতেছে, বিল্ডিং কে ডিটেক্ট করতেছে। সো এটাও একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অ্যাপ্লিকেশন ডোমেইন। এই ইমেজটা যদি আমি একটা ইন্টেলিজেন্ট এজেন্টকে দেই তাহলে তাকে বলবো যে এই ইমেজটা দিয়ে যে এই ইমেজটা দিয়ে তুমি কি বুঝতেছো। সো এইটাই একটা রেজাল্ট। সেই ইন্টেলিজেন্ট এজেন্টটা ডিটারমাইন করতেছে যে আমি 94% শিওর যে এই লোকটা কোন স্পোর্টস পারসন। কি খেলতেছে? টেনিস খেলতেছে, 93% শিওর। হ্যাঁ, যেহেতু টেনিস খেলতেছে তাহলে আমি ডিসিশন 89% শিওর যে সে টেনিস প্লেয়ার। হয়তোবা সে ফুটবল প্লেয়ার হইতে পারে, তাও এটা দিছে। কারণ সবসময় সব ডিসিশন একটা ইন্টেলিজেন্ট এজেন্ট মানুষের মতোই, একটা মানুষকে দিলেও কিন্তু অনেকেই আছে টেনিস চিনে না, সে ডিসিশন নিতে পারবে না যে আসলে কি করতেছে না করতেছে। তারপরে বল গেম এরকম, ঠিক আছে। তারপরে ফেসের ইনফরমেশন দিয়ে সে করতেছে যে একটা মাথায় হেডওয়ার ইউজ করছে। তারপরে ফিজিক্যাল এক্সপ্রেশন গুলো, জয়, অ্যাঙ্গার, সরো, এগুলা ডিটারমাইন করার চেষ্টা করতেছে। তারপরে ইন্টারনেট থেকে ইনফরমেশন নিয়ে এই লোকটার চেহারার সাথে রজার ফেদারারের চেহারা মিলে এটাও সে ডিটারমাইন করার চেষ্টা করতেছে। তারপরে 2013 ইউএস ওপেনের তার জামার বা তার ফেসের স্ট্রাকচার দেখে সে ম্যাচ করার চিন্তা ভাবনা করতেছে যে এটা কোনটার সাথে আসলে মিলে। সো এইটাই এখনকার অ্যাপ্লিকেশন ডোমেইন বলা যায়। আমরা যখন ফেসবুকে মানুষকে ট্যাগ করি, ফেসবুক এখন অটোমেটিক্যালি ফেস ডিটেক্ট করে ট্যাগ করার চেষ্টা করে। তারপরে আপনাদের যে মোবাইলে ক্যামেরা এজ ডিটেক্ট করার চেষ্টা করে, তারপরে ফেস ডিটেক্ট করে ফেসের হাসি করার চেষ্টা করে। সো এখনকার এজেন্ট গুলা মোবাইল বলেন বা ফেসবুক বলেন সব ইন্টেলিজেন্ট এজেন্ট হয়ে গেছে। এখন আসতেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এটার অ্যাডভান্টেজ কি। অ্যাডভান্টেজ হচ্ছে যে আগে মানুষ যা ভুল করত এই ভুলগুলা একটা মেশিন খুব ইজিলি রিডিউস করে দেয়। ঠিক আছে, সো হিউম্যান এরর গুলা
যেগুলো আছে, ফর এক্সাম্পল ধরেন ডক্টরের ডক্টরের জব, ঠিক আছে, সার্জারি করার সময়, এমনও হইতে পারে যে মানুষের হাত কাঁপে খুব আহ, ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায়, তখন এটা মেশিনে রিপ্লেস করলে হিউম্যান এরর রিডিউস হয়। তারপরে টেক রিস্ক ইনস্টেড অফ হিউম্যান, ধরেন হচ্ছে একটা বিল্ডিং এ বম আছে, সেই বমটা ডিসপোজ করতে হবে, ওইটা একটা রোবট পাঠাইলে আরো সেফ, কোনো মানুষ মরলো না, রোবট মরলে সমস্যা নাই, আবার মানুষ বানাইতে পারে। তারপরে অ্যাভেবিলিটি 24/7, এখন ধরেন আপনার কোম্পানির কাস্টমার কেয়ারে আপনি মানুষ রাখছেন, 24 ঘন্টা মানুষ রাখছেন, এখন ওইটার বদলে 24 ঘন্টা তো আর একটা মানুষ কাজ করতে পারে না, এখন 3টা মানুষ রাখা লাগে, 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা শিফটে ধরেন রাখলেন, ঠিক আছে। এখন ওইটার বদলে যদি আপনি একটা চ্যাটবট রিপ্লেস করে দেন, তাহলে একটা চ্যাটবটই আপনার লাগতেছে 3টা মানুষের বদলে। সো বোরিং জব গুলা এগুলা মেশিন করতে পারে। ধরেন নাট বল্টু ফিক্স করা, এটা মেশিনের জন্য খুব ইজি কাজ, মানুষের জন্য অনেক বোরিং কাজ। তারপরে ডিজিটাল অ্যাসিস্ট্যান্স, ধরেন আপনার হচ্ছে ট্যাবলেট বলেন, তারপরে এই বলেন, এইগুলা সবগুলা অ্যাসিস্ট্যান্ট এখন এআই দ্বারা হইতেছে। ধরেন সিরি, তারপরে অ্যালেক্সা, এগুলো আমাকে অনেক সুবিধা দিচ্ছে। এখন সবগুলার অ্যাডভান্টেজ যদি থাকে, তাহলে ডিসঅ্যাডভান্টেজও থাকবে। ডিসঅ্যাডভান্টেজ কি কি হতে পারে? হাই কস্ট অফ ক্রিয়েশন, একটা আর্টিফিশিয়াল এজেন্ট বানাইতে অনেক কোড লেখা লাগে, অনেক অ্যালগোরিদম ফলো করা লাগে, বা অনেক রোবোটিক কাজ করা লাগে, সো অনেক কস্ট আছে। মানুষকে আলটিমেটলি লেজি বানাইতেছে, কারণ মানুষের সব কাজটা সে রিপ্লেস করতেছে। আনএমপ্লয়মেন্ট বাড়তেছে, ধরেন আগে 3টা মানুষ যে কাজ করতো, একটা মেশিন এখন সেই কাজ করতেছে, সো 3টা মানুষের চাকরি চলে যাচ্ছে। এআই এর কোনো ইমোশন নাই, যেটা অনেক ইম্পর্টেন্ট মানুষের ক্ষেত্রে। তারপরে মানুষের আউট অফ দা বক্স থিঙ্কিং থেকে দূরে রাখতেছে, কারণ আমরা এখন আর মিউজিক বানানোর চেষ্টা করি না, আমরা অটো টিউন দিয়ে মিউজিক বানানোর চেষ্টা করি, সো আমাদের আউট অফ দা বক্স যে থিঙ্কিং, সেই থিঙ্কিং চলে যাচ্ছে। So I think so. This is all about the course overview lecture 0. If you have any questions, please comment down below. Also check out the course web page. If you like my videos, please subscribe to my channel, and you can also follow me on social media. Thank you. Assalamu alaikum.